ওয়ান ম্যান আর্মি। অনেকে আছেন আমার মতন যারা এই মানুষটার নাম শুনলে শ্রদ্ধায় মাথা অবনত হয় এবং সুবহানাল্লাহ বলতে হয় যে একজন মানুষ আল্লাহ কিভাবে এতটা মেধা দিয়েছেন। আরেকটা রেকর্ড করেছেন আমার বিশ্বজুড়ে, আমার মতন লাখো কোটি অনুসারীদের চমকেও দিয়েছেন তিনি। মাইকটা গেল, উনি যখন বলার সুযোগ পাইল, এমন বলা বলছে, কলিজার মধ্যে হাত দিয়ে দিছে, লজ্জায় লজ্জায় ফেলে দিছে সবাইকে। উনি খুব সুন্দরভাবে যুক্তি তুলে ধরছে। কিন্তু তারা একটা মারাত্মক ঐতিহাসিক ভুল করে ফেলেছে। তারা ভুলে গিয়েছিল মরে না, তারা আরো ভয়ঙ্কর হয়ে ফিরে আসে, মানচিত্রকে নতুন করে লিখতে যাচ্ছে। ইতিহাসের পাতায় এই রাত্রি লেখা থাকবে। বেগম জিয়া উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। বেগম জিয়াকে তারা মূলত হচ্ছে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে। যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায় তারা হচ্ছে স্বাধীনতার বিরোধী। তাহলে কি বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী? এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজাকার হিসেবে ঘোষিত করলেন আন্দালিব রহমান পার্ক। একেবারে স্বয়ং তার সুযোগ্য সন্তান তারেক রহমানের সামনে। গণভোটকে গুরুত্ব দিতে হবে। মানুষ যদি ভোট দিয়ে বলে আমরা এটা চাই, তাহলে সংসদ পরে বলতে পারে না ভোট তো নিলাম এখন ভুলে যান, বাড়ি যান, তা হবে না। গণভোট মানে মানুষের সত্য কথা, এটাকে সম্মান করতে হবে। নিজের নেত্রীকে অপমান করার দায় কি এখন সরকারি দলের কাঁধেই বর্তাবে? রাজনীতির দাবার চালে কি নিজের পাতা ফাঁদে নিজেই আটকে গেলেন আন্দালিব রহমান পার্থ? ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ট্র্যাক সরাতে না পেরে তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে 20 দল থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে তার আপন ছোট ভাইকে আওয়ামী লীগের যুবলীগের সদস্য হিসাবে তিনি মনোনীত করেন। পরবর্তীতে তারা এই দুই ভাই মিলে আওয়ামী লীগের যোগ সাজসে বাংলাদেশে থেকেছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। রাজনৈতিক অঙ্গনে এবং জাতীয় সংসদে আজ যে চরম নাটকীয়তা এবং উত্তাপের সৃষ্টি হয়েছে তা যেন রাজনীতিতে বুমেরাং বা নিজের পাতা ফাঁদে নিজেরই আটকে যাওয়ার এক অনন্য উদাহরণ। সংসদ অধিবেশনে আজ ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের পক্ষ থেকে দাঁড়িয়ে তুখোর বাগ্নি এবং সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বিরোধী দল তথা জামাত এনসিপি জোটের উদ্দেশ্যে অত্যন্ত কড়া এবং আক্রমণাত্মক একটি প্রশ্ন ছুড়ে দেন। তিনি অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় বলেন, যারা আজ 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায় তাদের কি 71-এর পরাজয়ের গ্লানির কথা মনে পড়ে না? আন্দালিব রহমান পার্থ অত্যন্ত স্পষ্ট এবং জোরালো ভাষায় দাবি করেন, এই 72-এর সংবিধান যারা পরিবর্তন করতে চায় তারা মূলত স্বাধীনতা বিরোধী শক্তিরই প্রতিচ্ছবি। তার এমন চটকদার আবেগঘন এবং আক্রমণাত্মক বক্তব্যে মুহূর্তের মধ্যেই সংসদে এক অন্যরকম আবহের সৃষ্টি হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ ট্রেজারি বেঞ্চের প্রায় সকল সংসদ সদস্য একযোগে টেবিল চাপড়ে তার এই বক্তব্যকে স্বাগত জানান, যার রেশ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরকারি দলের অ্যাক্টিভিস্টরা পার্থর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ হয়ে ওঠেন। কিন্তু এই রাজনৈতিক উল্লাস খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি, কারণ ঠিক এর পরপরই সংসদে দাঁড়িয়ে আন্দালিব রহমান পার্থর এই বক্তব্যের অত্যন্ত কড়া, লজিক্যাল এবং ঐতিহাসিক এক প্রতিবাদ জানান তরুণ প্রজন্মের তুখোর সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে অত্যন্ত সুকৌশলে পার্থর বক্তব্যের জবাব দিতে গিয়ে পুরো সংসদকে স্তব্ধ করে দেন। হাসনাত আব্দুল্লাহ সরাসরি স্মরণ করিয়ে দেন যে 72-এর এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার ঐতিহাসিক ঘোষণাটি একসময় স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। তিনি প্রকাশ্যে বলেছিলেন যে ক্ষমতায় এলে এই বাকশালী সংবিধান তিনি ছুঁড়ে ফেলে দেবেন। তরুণ এই সংসদ সদস্য অত্যন্ত ক্ষোভের সাথে সরকারি দলের দিকে আঙ্গুল তুলে বলেন, বিরোধী দলকে রাজনৈতিকভাবে খোঁচাতে গিয়ে আন্দালিব রহমান পার্থ প্রকারান্তরে খোদ বেগম খালেদা জিয়াকেই চরমভাবে অপমান করেছেন এবং সবচেয়ে বড় লজ্জার বিষয় হল সরকারি দলের এমপিরা টেবিল চাপড়ে নিজেদের নেত্রীর সেই অপমানকেই সমর্থন জুগিয়েছেন, যা চরম লজ্জাজনক এবং শেম। সংসদীয় পর্যবেক্ষকদের মতে হাসনাত আব্দুল্লাহর এই মোক্ষম এবং ঐতিহাসিক সত্য তুলে ধরার সাথে সাথেই প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের সামনের সারির নেতাদের মুখ চরম অস্বস্তিতে লাল হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন 71-এর মহান মুক্তিযুদ্ধের মূল স্পিরিটের সাথে প্রথম বেইমানি করেছিল খোদ এই 72-এর সংবিধানই। কারণ ইতিহাস সাক্ষী, এই সংবিধানের আইনি মারপ্যাচ এবং দোহাই দিয়েই পতিত স্বৈরাচার শেখ হাসিনা বছরের পর বছর ধরে দেশে গুম, খুন, বিনা ভোটের নির্বাচন, রাতের ভোট এবং ডামি ভোটের মতো ভয়ঙ্কর সব অগণতান্ত্রিক কর্মকাণ্ড জায়েজ করেছিলেন। আর আজ সেই একই সংবিধান নিয়ে সংসদে যারা অতিভক্তি দেখাচ্ছেন তাদের কিভাবে রাজনৈতিক এবং যুক্তির মারপ্যাচে
ঘায়েল করা যায় তা নিয়ে অধিবেশন চলাকালেই জামায়াতের আমিরের সাথে হাসনাত আব্দুল্লাহ এবং হান্নান মাসুদের অত্যন্ত সিরিয়াস এবং একান্ত আলোচনারও দৃশ্য অনেকের নজরে এসেছে। দর্শক, আজকের এই চরম উত্তেজনার মধ্যেই সংবিধান ইস্যুতে সরকারি দলকে রীতিমতো একটি আইনি এবং রাজনৈতিক ক্লাস নিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। 152 অনুচ্ছেদে বলা হয়েছে আদেশ অবশ্যই আইন। এক্ষেত্রে তিনি সংসদে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষুরধার যুক্তিতে বলেন, যে কোনো দেশের সংবিধানের আসল বাপ বা মালিক হলো সেই দেশের সাধারণ জনগণ। সংবিধান কোনো ঐশী বা পবিত্র ধর্মগ্রন্থ নয় যে যুগের পর যুগ তা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। দেশের মালিক হিসেবে জনগণ যখন চাইবে তখনই তাদের প্রয়োজনে এই সংবিধান পরিবর্তন বা সংস্কার হতে পারে এবং ঠিক সেই অধিকার ও তাগিদ থেকেই সদ্য সমাপ্ত নির্বাচনে দেশের প্রায় 70% মানুষ এই গণভোট বা সংস্কারের পক্ষে তাদের ঐতিহাসিক রায় দিয়েছেন। ব্যারিস্টার মোমেনের এই অকাট্য আইনি যুক্তির পর সংসদে সরকারি দলের এমপিদের আর কোনো আইনি ব্যাখ্যা দেওয়ার সুযোগই ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান বিরোধী দল হিসেবে সংসদে জামায়াতে ইসলামী এখন একটি অত্যন্ত স্ট্রং বা শক্তিশালী অবস্থানে এসে দাঁড়িয়েছে এবং তারা সংবিধান ও অন্যান্য জাতীয় ইস্যুতে সরকার পক্ষকে একেবারে ধরে ধরে যুক্তি দিয়ে দাঁত ভাঙার জবাব দিচ্ছে। বিরোধী দলের আসনে বসে একটি রাজনৈতিক দলের ঠিক যে ধরনের আগ্রাসী এবং লজিক্যাল পারফরমেন্স দেখানো দরকার, গতকাল থেকে জামাত ঠিক সেই পুরনো এবং লড়াকু ফর্মেই যেন আবার ফিরে এসেছে এবং সংসদে তারা সেটা অত্যন্ত ধারাবাহিকভাবে প্রমাণ করে দিচ্ছে। শুধু নাজিবুর রহমান মোমিন নন, আজ আবারও ফাটিয়ে দিয়েছেন জামাতের এমপি শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, এই বিএনপি সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডকে গুরুত্ব দিয়ে দেখলেও যে জনগণকে এসব কার্ড দেওয়া হবে তাদের রায় তারা মানছে না। যে জনগণ 70% ভোট দিয়ে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের আদেশ দিয়েছে সেই আদেশ তারা মানছে না। তারা জনগণকে পাত্তাই দিচ্ছে না, গুরুত্বই দিচ্ছে না। আর আখতার হোসেন সংসদে দাঁড়িয়ে মূলত ইনডাইরেক্টলি সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মুনাফেক হিসেবে পোর্ট্রে করলেন। আখতার জিজ্ঞেস করেছে, 5 আগস্টের পর অ্যাটর্নি জেনারেল, যিনি বর্তমান আইনমন্ত্রী, তার নিয়োগ কোন সংবিধান মেনে হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার কোন সংবিধানের আন্ডারে নির্বাচন আয়োজন করলো? কোন সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করলো? সালাউদ্দিন আহমেদ নিয়মিত ঐক্যমত কমিশনের বৈঠকে যেতেন। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় এ বিষয়ে তিনি রূপরেখাও দেন। গণভোটের বৈধতার কথা তিনিই প্রথম বর্ণনা করেন। সেই সালাউদ্দিন আহমেদ আজ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আগের সব বক্তব্যের সাথে কন্ট্রাডিক্ট করে এমন কথা কিভাবে বলেন? জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ জারির রাতে বিএনপি মিটিং করে মির্জা ফখরুলের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। সেই একই অধ্যাদেশকে এখন কিভাবে তারা সংসদে দাঁড়িয়ে অবৈধ বলেন? মানতে চায় না। এর থেকে বড় মুনাফিকি বাংলাদেশের ইতিহাসে আর কেউ কি করেছে? আখতার উল্লেখ করেছেন যে তারেক রহমান নিজে আবু সাইদের রংপুরে দাঁড়িয়ে দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রী, তার সংসদে এখন কি কারণে সেই বিষয় নিয়ে আবার আলোচনা করতে হচ্ছে? ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গতকালকের জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি বাংলাদেশের নেটিজেনরা অনলাইনে ধুয়ে দিচ্ছে, মুছে দিচ্ছে। কারণ এই পার্থ হচ্ছে সেই পার্থ যেই পার্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাসায় একা ফেলে রেখে যখন তার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে আওয়ামী লীগের সময় আন্দোলন সংগ্রাম বন্ধ করার ষড়যন্ত্র হয়েছিল, তখন এই পার্থই দেয়াল টপকিয়ে পালিয়ে গিয়েছিল। শুধু দেয়াল টপকিয়ে পালিয়ে যাননি, শেখ সেলিমের সহায়তায় পুলিশের একটা মোটরসাইকেলে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন গোপনে ত্যাগ করেন এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ট্রাক সরাতে না পেরে তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে 20 দল থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে তার আপন ছোট ভাইকে আওয়ামী লীগের যুবলীগের সদস্য হিসাবে তিনি মনোনীত করেন, তথা একজন ভাইকে আওয়ামী লীগে দান করে তার রাজনৈতিক ক্যারিয়ারটাকে টিকিয়ে রাখেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন সেই ভাইটি আওয়ামী লীগের এমপি ছিলেন। পরবর্তীতে তারা এই দুই ভাই মিলে আওয়ামী লীগের যোগ সাজসে বাংলাদেশে থেকেছেন। নামকাওস্তে 2-1বার অ্যারেস্ট হয়ে সেখান থেকে আবার কিন্তু তিনি মুক্ত হয়ে তারপরে বাংলাদেশে থেকেছেন, তার একটা পশমেরও ক্ষতি হয়নি। কিন্তু সেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যার কপাল অনেক ভালো যে অন্তত ডাক্তার খালেদুজ্জামান সাহেবের সাথে নির্বাচন করতে হয়নি ঢাকা শহরে, যদি তাকে সেই নির্বাচন করতে হতো তাহলে তিনি নিশ্চয়ই সেখানে পরাজিত হতেন। কারণ জনাব তারেক রহমান সাহেব যিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন, তিনি টের পেয়েছেন যে হুইজ ডাক্তার খালেদুজ্জামান। গুলশানবাসী সহ ঢাকা সহ বাংলাদেশের সমগ্র মানুষ জানেন যে বাংলাদেশের নির্বাচনের চিত্রটা কি হয়েছে এবং মাত্র 4000 ভোটের কম বেশি দেখিয়ে এখানে তাকে পরাজিত করা হয়েছে। যদিও আন্দালিব রহমান পার্থকে এই জায়গায় নির্বাচন করার কথা ছিল,
কিন্তু তিনি এমন একটি দল করেন, গতকালকের এনসিপির ভাইদের উদ্দেশ্যে যে নসিহত করলেন যে আপনারা জেনজির থাকিয়েন, জামাতের হইয়েন না, এমন একজন ব্যক্তি সেই মন্তব্য করলেন যেই ব্যক্তি নিজে তার দলকে টিকিয়ে রাখতে পারলেন না, এমনকি দলীয় প্রধান হিসাবে ঢাকা 17 আসনে নির্বাচন করার মানসিকতা পোষণ করেও যিনি তার নিজের সিদ্ধান্তে থাকতে পারলেন না, বিএনপির চেয়ারপারসনের সিদ্ধান্তে তাকে এই জায়গা থেকে ভোলায় চলে গিয়ে নির্বাচন করতে হয়েছে, তিনি কিনা এনসিপিকে নলেজ দিচ্ছেন যে আপনারা জামাতি হতে যেন না। আজকের বাংলাদেশের রাজনীতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু যদি গবেষণা করেন, নির্বাচনের কয়েক মাস আগে যে ভিডিওটা আমার পেজেও দিয়েছি, লেখাও দিয়েছি, এই আন্দালিব রহমান পার্থ নিজের মুখে বলেছে যে এই সংবিধানকে নিক্ষেপ করতে হবে, ছুঁড়ে ফেলতে হবে। সেই আন্দালিব রহমান পার্থ কালকের নাটক করে, অভিনয় করে, সিনেমা করে জাতীয় সংসদে বক্তব্য দিয়ে সেখানে তিনি এই সংবিধানকে রক্ষার জন্য যে সকল মন্তব্য প্রতিবেদন দাখিল করলেন সেটা তার নিজের বক্তব্যেরই দ্বিচারিতা সেখানে প্রকাশ করলেন। আপনারা জানেন যে বাংলাদেশের এই সরকার আজকের বসে আছে শুধুমাত্র একমাত্র বাংলাদেশের এই জুলাই বিপ্লবের কারণে। জুলাই বিপ্লব যদি আজকে সংগঠিত না হতো, 2029 সাল 41 সাল যে সকল ডেডলাইন, এর আগে কে কখন দেশে আসতে পারতেন তার কোনো হদিস নাই। আমি সহ কেউ হয়তো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে পারতেন না। কিন্তু আজকের আপনারা যারা 5ই আগস্টের পরে কান্না করেছেন, আপনারা বিভিন্নভাবে আপনাদের বিগত দিনের কষ্টের কথাগুলো জাতির কাছে প্রকাশ করেছেন, তারা কি কারণে হঠাৎ করে অতিরিক্ত আত্ম অহামিকায় ভুগছেন এবং জুলাই সনদ এবং বাংলাদেশের গণভোটকে নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সেটা আবার ডিবেটের আকারে, মানে ফার্স্ট আমাকে হতেই হবে কিন্তু সেটা মিথ্যা বলেও সেরকম চরিত্র অবলম্বন করে বাংলাদেশের মানুষের কাছে আপনারা হাসির পাত্রে রূপান্তরিত হচ্ছেন। আপনাদের চরিত্রে বাংলাদেশের জনগণ দেখেছে। আওয়ামী লীগের ঘরজামাই আজকের এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আপনার চরিত্র জনগণ দেখেছে, রাজনৈতিক স্ট্যান্ড জনগণ দেখেছে। যখন যেটার প্রয়োজন হয়েছে সেটাকে রেখেই আপনারা রাজনীতি করে বেশ আরামে গত 16 বছর ছিলেন। বিশেষ করে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, এই বাংলাদেশের পরিবর্তনের জন্য যাদের কারণে আপনি সংসদে বসতে পারলেন, তাদেরকে আপনি চিমটি দিয়ে বলার চেষ্টা করছেন যে আজকের 72-এর সংবিধান তারাই মানে না, তারাই কষ্ট পায় যারা 71-এর সেই সময়ের বিষয় নিয়ে কষ্টে আছে। আপনি 71 সালকে টেনে আনলেন, 71-এর মুক্তিযোদ্ধাকে শেখ হাসিনা টেনে এনে বারবার মিথ্যাচার করতে করতে, রাজাকার করতে করতে দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনা একমাত্র জানে যে বাংলাদেশের জামাত শিবির কি জিনিস। আপনি গতকালকের এই টিপ্পনি দিয়ে যেটা প্রমাণ করতে চাইলেন, তার মাধ্যমে আপনি আপনার নিজের রাজনৈতিক জায়গাতে দেউলিয়াত্বের প্রমাণ দিলেন। কারণ এই সংসদে দাঁড়িয়ে আছেন কয়েকজন ব্যক্তির কারণে, তার মধ্যে হয়েছে যেসব মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, দেখেন তাদের সন্তানরা কিন্তু এখন সংসদে প্রতিনিধিত্ব করছে। একজন জীবন্ত ফাঁসির রশি থেকে ফিরে আসা ব্যক্তি এটিএম আজহারুল ইসলাম কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করছে। এটা দিয়ে কি প্রমাণ হয়? এদেশের বাংলাদেশের জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করেছে। দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সন্তান সংসদে প্রতিনিধিত্ব করছে, মতিউর রহমান নিজামী সাহেবের সন্তান সংসদে প্রতিনিধিত্ব করছে, বীর কাশেম আলীর সন্তান সংসদে প্রতিনিধিত্ব করছে। আজকের এভাবে আয়না ঘরে গুম করা মানুষদের সন্তানরা সংসদে, স্ত্রীরা সংসদে প্রতিনিধিত্ব করছে। এমনকি বিএনপির যে লুনা আপা, আজকের এমিলিয়াস আলীর স্ত্রী, তিনিও সংসদে প্রতিনিধিত্ব করছেন। এই সকল মানুষদের কারণে আজকের আপনারা সংসদে ঢুকতে পেরেছেন। আর আপনি সংসদে ঢুকে বলছেন জামাত ইসলামকে টিপ্পনি দিচ্ছেন, এনসিপিকে টিপ্পনি দিচ্ছেন, যেটা আপনাদের পতনের কারণ হবে। আপনারা জুলাই সনদকে মেনে নিন, আপনারা বাংলাদেশের গণভোটকে মেনে নিন। যদি সেটা না মেনে আপনি আপনার অস্তিত্ব রক্ষা করতে চান, সেটা কোনোদিন পারবেন না। আর পারেন নাই তো। কয়েকজন ব্যক্তি ছাড়া এই জাতীয় সংসদে আপনাদের সাথে কারা আছে? বাংলাদেশের সিংহভাগ মানুষ আপনাদের সাথে নেই। আপনি গরুর গাড়ি মার্কার নির্বাচন করেছেন, কিন্তু আপনি নিজে ধানের শীষের মহাসচিবের মতো কথা বলছেন। আর ধানের শীষেরও কিছু ভাইরা এমনভাবে কথা বলছেন, মনে হয় যেন আপনাদের মধ্যে অযোগ্য লোক সব ভরপুর হয়ে গিয়েছে। ধার করা পার্থর বক্তব্যকে নিয়ে আপনাদের প্রাউড করতে হচ্ছে। এটা সেই রাজনীতিতে যিনি 20 দল পদত্যাগ করে 20 দল থেকে বের হয়ে গিয়েছেন, যিনি খালেদা জিয়ার দেয়াল টপকিয়ে সেই সময় বালুর ট্রাকের সময় শেখ সেলিমের সহায়তায় পুলিশের মোটরসাইকেলে করে সেই বাড়ি খালেদা জিয়ার বাসভবন থেকে পালিয়েছেন, সেই নেতা কোনোভাবে জাতির সামনে প্রকাশ্যে এ ধরনের চ্যালেঞ্জ ছুড়ে বক্তব্য দিতে পারে না। এটা স্পষ্ট। আপনি ইথিক্যালি দুর্বল। যেই নেতা নিজে সংবিধানকে ছুঁড়ে ফেলার জন্য বক্তব্য দিয়েছে, তিনি আবার কালকে সংবিধানকে অলিঙ্গন করছেন। এই সংবিধান কিন্তু আমরা নয়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বহুবার বলেছে যে এটা শেখ হাসিনার একটা পারিবারিক চটি বই।
এটা শেখ হাসিনা এটাকে ধ্বংস করে দিয়েছে, অতএব এটাকে ছুঁড়ে ফেলবে। যখনই গণতান্ত্রিক সরকার আসবে, দেশপ্রেমিক সংসদ বসবে, তখন তারা এটাকে ছুঁড়ে ফেলবে। গতকালকের কৌশলে কিন্তু আপনি আওয়ামী লীগকে ভালোবাসতে গিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান করেছেন। আর আমার কিছু ভাইয়েরা সেই অপমানটা বোঝার মতো শক্তিও অর্জন হয়নি। সে কারণেই বলছি, এই সংসদে যাদের উচিলায় সিন্নি খাইলেন তাদেরকে চিনলেন না, আর জাতি ঠিকই চিনেছে। যারা সিন্নি আজকের খাওয়ার কথা তাদেরকেই জাতি ভোট দিয়েছিল, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছে। জনতার সেই সকল ব্যক্তিদেরকে সংসদে পাঠিয়েছে যাদের বাবাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার মনে হচ্ছে আমাদের সময় আবার ঘনিয়ে এসেছে। নতুন করে বিপ্লবী একটি দেশ গঠনের জন্য আপনাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হবে, না হলে সালাউদ্দিন গঙ্গদের হাতে এই বাংলাদেশটা আবার শেষ হয়ে যাবে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।